তো চলো আজকে আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। এই ব্লাড ট্রান্সফিউশন তোমরা অনেক সেকেন্ড ইয়ারে পড়ে এসছো, এবং এখন কিন্তু যারা পাস আউট হয়ে গেছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউ টপিকের জন্য, এবং যারা অলরেডি পড়ছো সেকেন্ড ইয়ারে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এখানে আমি শর্ট আউট করে কিছু কিছু ইম্পর্টেন্ট টপিকস লিখেছি ব্লাড ট্রান্সফিউশন নিয়ে। এবার ব্লাড ট্রান্সফিউশন ব্যাপারটা কি, আমরা জানি যে কোনো পেশেন্ট বা কোনো পার্সন সে যদি তার তার ব্লাড রিলেটেড কোনো প্রবলেমস হয়ে থাকে, বা আমরা যেটা মেনলি জানি অ্যানিমিক কন্ডিশন হলে, অর্থাৎ হিমোগ্লোবিন লেভেল কমে গেলে, বা থ্যালাসেমিয়া হলে, বা সিকেল সেল অ্যানিমিয়ার বিভিন্ন টাইপস হলে, বা ব্লাডের কোনো ঘাটতি দেখা দিলে, তাহলে আমাদের কি করতে হয়, ব্লাড ট্রান্সফিউশন করতে হয়। তার জন্য ব্লাড ডোনর দরকার, বা সেটা ব্লাডটা কালেক্ট করে আনতে হয় কোনো ব্লাড ব্যাঙ্ক থেকে। এবারে এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে কিছু কি আছে না, টাইপস অফ ব্লাড প্রোডাক্ট যেগুলো রয়েছে, তার মধ্যে কিছু কিছু ব্লাড প্রোডাক্টের টাইপস রয়েছে, সেইগুলো প্রথমে আমরা দেখে নিই কী কী টাইপস আছে। নাম্বার ওয়ানে দেখো আরবিসি অর পিসিবি। ঠিক আছে, আরবিসি অর পিসিবি ইচ ইউনিট কন্টেন্টস 250 to 470 ml আরবিসি। অর্থাৎ আরবিসি বা পিসিবি যেটা প্যাকড সেল ভলিউমের মধ্যে প্রত্যেক ইউনিটে থাকে 250 থেকে 470 মিলিলিটার আরবিসি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হোল ব্লাড। এই হোল ব্লাডের মধ্যে কি রয়েছে, এখানে তোমার ইচ ইউনিট কন্টেন্টস 350 ml ব্লাড। তাহলে এই হোল ব্লাডের এক ইউনিটের মধ্যে থাকছে 350 ml ব্লাড। তাছাড়াও রয়েছে এরপরে এফএফপি এর ব্যাপারটা কি, এটা হচ্ছে দেখো তোমার ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। অর্থাৎ এফএফপি মানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। একজন মানে বিভিন্ন টাইপসের পেশেন্টকে বিভিন্ন ধরনের ব্লাড প্রোডাক্ট দেওয়া হয়, এগুলো কিন্তু সবগুলো একসাথে চালানো হয় না। কাউকে হোল ব্লাড দেওয়া হয়, কাউকে পিআরবিসি দেওয়া হয়, কাউকে এফএফপি দেওয়া হয়, প্লেটলেট দেওয়া হয়। এগুলো হচ্ছে নর্মালি আলাদা আলাদাভাবে দেওয়া হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে সেইটা দেখো কি না, প্লেটলেটস ইচ ইউনিটস হ্যাজ 50 to 70 ml 5 প্যাক। অর্থাৎ 5 প্যাক মানে তোমার 50 to 70 mlকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 250 to 350 ml হচ্ছে তোমার প্রত্যেক ইউনিটে থাকছে। এবারে এটা ব্লাড প্রোডাক্টের টাইপস পড়লাম। এবার আমরা পড়ব টাইপ অফ প্লাজমা প্রোডাক্টস। অর্থাৎ প্লাজমা প্রোডাক্টসের কী কী টাইপস রয়েছে। নাম্বার ওয়ানে অ্যালবুমিন, নাম্বার টুতে ক্রায়ো প্রেসিপিটেট, অ্যান্ড নাম্বার 3 গামা ইমিউনোগ্লোবিউলিন, বা যেটাকে বলা হচ্ছে আইভিআইজি, ঠিক আছে, বা অ্যান্টিবডি। এইগুলো গেল টাইপস অফ প্লাজমা প্রোডাক্টস। এবারে পড়ব কী কী প্রিকশন। এইটা কিন্তু ইন্টারভিউয়ের খুবই ইম্পর্টেন্ট টপিক, যে একটা ব্লাড ট্রান্সফিউশন করবে তার আগে তোমাকে নার্স হিসেবে কী কী প্রিকশনস, তার আগে বলতে তাহলে বিফোর ডিউরিং আর আফটার। ব্লাড ট্রান্সফিউশনের আগে কি কি করা উচিত, ব্লাড ট্রান্সফিউশনের সময় কি কি সতর্কতা মানা উচিত, এবং ব্লাড ট্রান্সফিউশনের পরে কি কি সতর্কতা মেনে ব্লাড ট্রান্সফিউশন করা উচিত। আগে দেখব আমরা কি ব্লাড ট্রান্সফিউশনের আগে কি কি সতর্কতা নেওয়া উচিত। ঠিক আছে, এটা তোমরা ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ওখানে খুব সুন্দরভাবে গুছিয়ে তোমরা অ্যান্সারটা বলবে। ঠিক আছে, যখন ইন্টারভিউতে দেবে। এখানে দেখো আমি বলে দিচ্ছি। প্রথমে দেখো পেশেন্টের এবিও গ্রুপ, আরএইচ ব্লাড টাইপ, ক্রস ম্যাচিং, কম্প্যাটেবিলিটি রিয়াকশান এবং সেরোলজিক্যাল হিস্ট্রি সমস্ত কিছু চেক করে নিতে হবে। তারপরে কি না, ব্লাড ব্যাগের এক্সপায়ারি ডেট, তার সাথে ব্লাড ব্যাগের নাম্বার, কতটা ভলিউম তুমি দিচ্ছ আনতে রিকুইজিশনে, কালেকশন ডেট চেক করে এগুলো নিতে হবে। তার ব্লাড চালানোর আগে অবশ্যই কী করতে হবে, ব্লাড ব্যাগকে কিন্তু রুম টেম্পারেচারে এনে রাখতে হবে, ফ্রিজের থেকে রুম টেম্পারেচারে এনে রাখতে হবে। এরপরে ক্রস ম্যাচ চেক করে সঠিক পেশেন্টকে দিতে হবে, ক্রস ম্যাচিংও চেক করে নিতে হবে, এবং সঠিক পেশেন্টকে কিন্তু চুজ করে তাই সেই পেশেন্টকেই দিতে হবে। এছাড়াও
আমরা কি দেখব না পেশেন্টকে কিছু কিছু অ্যাডভাইস দিতে হবে ব্লাড চালানোর আগে। কি বলে দিতে হবে, যে সে যদি খেতে চায় বা সে যদি ইউরিনেশন করতে চায় বা স্টুল পাস করতে চায় তাহলে সেইগুলো যেন করে তারপরে নেয়, কারণ এটা একটা অনেক লং প্রসিডিওর বলতে কত ঘন্টা লাগে, প্রায় ধরে রাখো 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা একটা লং প্রসিডিওর। এছাড়াও কি করতে হবে আমাদের, ইনজেকশন অ্যাভিল বা ইনজেকশন ডেক্সামিথাজোন এই ধরনের কর্টিকোস্টেরয়েড ড্রাগগুলোকে কিন্তু অ্যান্টি অ্যালার্জিক হিসেবে, মানে কোনো অ্যালার্জিক বা অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান যাতে না হয় সেই কারণে দিয়ে রাখতে হবে আগে থেকে। এবারে দেখো কিছু কিছু পয়েন্টস যেগুলো ব্লাড ট্রান্সফিউশন এর সময়ে সতর্কতা, ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশনের সময় তাহলে কি করব, দেখো ব্লাড ট্রান্সফিউশনের সময় প্রথমত কোনো সলিউশন বা কোনো ড্রাগস কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র কোনো নর্মাল স্যালাইন জাতীয় জিনিস দেওয়া যেতে পারে যে আইভিতে। আর আমার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই আমরা কি করব, এখানে আমরা 18 গেজের ঠিক আছে গ্রিন ক্যানিউলা যেটা হয় সেই মিনিমাম 18 গেজের ক্যানিউলা থেকে আমরা কিন্তু ব্লাড ট্রান্সফিউশন শুরু করব। 20 গেজ, 22 গেজ, 24 গেজ এগুলোতে সিলেক্ট করব না। এবার ধরো 18 গেজে তুমি একটা ক্যানুলা করেছো, কি 1 ঘন্টা 1.5 ঘন্টা চলতে ক্যানুলাটা জাম হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, তো নর্মাল স্যালাইন দিয়ে ফ্লাশ করতে পারো। তারপরেও যদি না যায় তাহলে ওই চ্যানেলটাকে সবচেয়ে বেটার হয় চ্যানেলটাকে চেঞ্জ করে আবার একটা নতুন ক্যানুলা করে তারপরে ব্লাড চালানো, ঠিক আছে। এরপরে দেখো কি, পেশেন্টকে কোনো কিছু খেতে বা কোথাও যেতে বারণ করতে হবে। আর যদি 4 ঘন্টার বেশি সময় লাগে তাহলে অবশ্যই কি করতে হবে না, বিটি সেট চেঞ্জ করতে হতে পারে। আর 18 গেজের নিডল ইউজ করতে হবে যেটা বললাম। আর এটা একটা খুব ইম্পর্টেন্ট বা ভাইটাল টপিক, যেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে 4 ঘন্টা চলছে, তো 1 ঘন্টার মধ্যে 15 মিনিট বাদে ভাইটাল চেক করতে হবে। 1 ঘন্টা পরে 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় তোমার আধ ঘন্টা পর ভাইটাল চেক করতে হবে, এবং 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে 45 মিনিট পর কিন্তু ভাইটাল চেক করতে হবে। ওকে, এরপরে ব্লাড ট্রান্সফিউশন হয়ে যাওয়ার পরে কি সতর্কতা আমরা মেনটেন করব, ব্লাড ট্রান্সফিউশন এর পরে সতর্কতা। ওকে, এখানে দেখো এখানে কি রয়েছে, প্রথমত তোমার যদি কোনো কমপ্লিকেশন হয়, এবার কমপ্লিকেশনগুলো পেশেন্ট বুঝবে না, ধরো কোনো র্যাশ যদি বেরোয় বা মাথা যন্ত্রণা করে বা বডিতে যে কোনো রকম কোনো শারীরিক অসুস্থতা দেখা দিলেই কিন্তু পেশেন্টকে সেগুলো আগে থেকে লক্ষণগুলো বলে দিতে হবে, এবং কমপ্লিকেশন দেখা দিয়ে তাহলে ইমিডিয়েটলি ডক্টরকে বা যে নার্স থাকবে, ইনচার্জ থাকবেন, তাকে ইনফর্ম করতে হবে অবশ্যই, এবং পেশেন্টকে কিছু খেয়ে নিতে বলতে হবে, ঠিক আছে। এই যে ব্লাড ট্রান্সফিউশন হয়ে গেল তারপরে খেয়ে নিতে বলতে হবে। তাহলে এইগুলো গেল কিছু প্রিকশনস বা সতর্কতা। এবারে আমরা জানবো কি জটিলতা হতে পারে, কি কমপ্লিকেশনস আসতে পারে ব্লাড ট্রান্সফিউশন হলে। অবশ্যই আমরা এত বলছি ক্রস ম্যাচিং করে নেওয়া, এবিও ব্লাড গ্রুপ দেখে নেওয়া, ম্যাচিং সঠিক পেশেন্টকে দেওয়া, না হলে কিন্তু কি সবচেয়ে মোস্ট কমন কমপ্লিকেশানস হয়ে যেতে পারে যে অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান, বা যেটা হচ্ছে টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান। এটা কিন্তু খুবই ফ্যাটাল একটা কন্ডিশন, অ্যাকিউট হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান হতে পারে। এছাড়া 2 নম্বরে তোমার ডিলেড হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশান আসতে পারে। তারপর হচ্ছে পাইরোজেনিক রিয়াকশান হতে পারে, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, অ্যানাফাইলেকটিক রিয়াকশান হতে পারে। এইগুলো গেল সব মেন কমপ্লিকেশান। এছাড়াও সার্কুলেটরি ওভারলোড, ঠিক আছে, অর্থাৎ সার্কুলেশন ওভারলোডিং হয়ে যেয়ে ফ্লুইড ওভারলোড হতে পারে। হিমোসিডোরোসিস মানে আয়রন ওভারলোড হতে পারে। তারপর হচ্ছে হাইপার ক্যালেমিয়া, অর্থাৎ পটাশিয়াম লেভেল 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটারের বেশি হয়ে যেতে পারে, বা হাইপোক্যালসিমিয়া মানে সোডিয়াম লেভেল 8.5 mg/dl এর কম হয়ে যেতে পারে। হেপাটাইটিস সি হতে পারে, অ্যাসিডোসিস কন্ডিশন অর্থাৎ দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যেতে পারে, এবং আদার্সের মধ্যে থ্রম্বোফ্লেবাইটিস এবং হিমাটোমা এবং তার সাথে পালমোনারি এম্বোলিজম এই ধরনের কন্ডিশন ডেভেলপ করতে পারে, ঠিক আছে।
তাহলে তোমরা অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশনগুলো দেখে নেবে। এটা খুব একটা ধরে না, ধরতেও পারে, ওই জন্য আমি ইনফরমেশান দিয়ে রাখলাম। কিন্তু অবশ্যই বিফোর, ডিউরিং, আফটার ব্লাড ট্রান্সফিউশন প্রিকশনস তোমাকে ধরবেই। এবং ব্লাড ট্রান্সফিউশন কত সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, কি পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে, এইগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, তার সাথে ভিডিওটি শেয়ার করে দাও তোমাদের সব কলেজমেটস বা কলিগসদের সাথে, যাতে ভিডিওটি তারা অ্যাফোর্ড করতে পারে।